নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। 4 তারিখ কবে আসবে, মানে 4 জুন কবে আসবে? আমরা কিন্তু সকাল বিকেল সন্ধ্যে রাত্রি একটাই দিনের প্রতীক্ষায় দিন গুনছি, 4 তারিখ কবে আসবে। কারণ 4 তারিখ দেশ কোন দিকে যাচ্ছে, দেশে কি হতে যাচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন, সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর, যে আগামী 4 জুন কি হবে। 4 জুন কার ভাগ্যে কি অপেক্ষা করছে, কোন আবির রাজ্যে উঠবে এবং দেশেই বা কী হবে, এই জন্যই কিন্তু আমাদের প্রত্যেকের প্রতীক্ষা। এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, দেশের ভবিষ্যৎ কি, এই জানতেই কিন্তু ট্রাইব টিভি বাংলার ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠান আপনারা দেখছেন। আমরা অভিভূত, উই আর অনার্ড যে আপনারা এই অনুষ্ঠানে এইভাবে ইনভলভড হচ্ছেন এবং আমাদের সাহায্য করছেন, যাতে আমরা আরও ভালো অনুষ্ঠান, ভালো অ্যানালিসিস, রাজনৈতিক বিশ্লেষকদের এনে আপনাদের সামনে তুলে ধরতে পারি, একটি আভাস দিতে পারি যে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে আগামী 4 জুন। আমরা চাইবো আপনারা আরও ইনভলভ হন এবং আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতামত, ওপিনিয়ন জানান, যাতে আমরা এই অনুষ্ঠানকে আপনাদের হৃদয়ের কাছে পৌঁছে দিতে পারি। ফলোইং দ্যাট, আমাদের আজকের পর্বের ভোটের ভবিষ্যতের অতিথি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বিশেষভাবে কিন্তু আজকে তিনি আসতে পারেননি আমাদের স্টুডিওতে, যার ফলে অনলাইনে আমরা এই এপিসোড করছি। এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে আছেন আজকের আমাদের পর্বে। শুভময় দা, আপনাকে ট্রাইব টিভি বাংলার ভোটের ভবিষ্যতে অনেক স্বাগত। নমস্কার। আপনার অনুষ্ঠান আমরা দেখছি মাঝে মাঝে এবং অত্যন্ত দুঃখিত যে পৌঁছানো হলো না সময়ে। আশা করি দর্শকরা আমাকে ক্ষমা করে দেবেন আর কি। আপনার তো কোনো মানে দোষ নেই বা অসুবিধে নেই আর কি। ফলে এই যে ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠান, এবং অবশ্যই এরপরে নিশ্চয়ই ভবিষ্যতের ভোটও আসবে এবং আমাদের আলোচনা চলবেই বিভিন্ন সময়, ফলে আপনার স্টুডিওতে যাওয়ার সুযোগও হবে। ফলে আজকের দিনে শুরুতেই আমি ক্ষমাটা চেয়ে নিচ্ছি আর কি। ওকে শুভময় দা, প্রথমেই আমরা ঢুকবো। প্রথমে কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করে আছেন এটা জানার জন্য এবং আপনার অ্যানালিসিস শোনার জন্য, যে এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে, এক দফা নির্বাচন বাকি, আপনার ওভারঅল পারসেপশন এবং আপনি কি মনে করছেন? দেখুন, 100 কোটি ভোটারের নাম প্রায় এবার আছে আমাদের ভারতের তালিকায় আর কি। এবং আপনি যদি এর খুব কাছাকাছিও দেখেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে হয়তো 20 কোটি ভোটারও নেই আর কি। এই যে একটা অসাধারণ গণতন্ত্র, এবং এই গণতন্ত্রটা এত বছর ধরে যেভাবে আমাদের দেশে চলছে, ফলে গণতন্ত্রের জয় হচ্ছেই। এর মধ্যে ছোটখাটো হিংসা, বিভিন্ন প্রশ্ন মানুষের মনে জাগছে, বিরোধীরা সবসময় ভোট যন্ত্র নিয়ে কিছু আলোচনা করেন, সেই যে ছোটখাটো সীমাবদ্ধতা বা প্রশ্ন, সেগুলোও গণতন্ত্রের অংশ। সব মিলিয়ে নির্বাচন খুব ভালো হচ্ছে। ফলে আগামী দিনে 1 তারিখের যে ভোট, এবং বিশেষ করে সারা ভারতের ভোটের চেয়েও তো আমাদের উৎসাহ বেশি আমাদের চারপাশের দমদম, যাদবপুর, কৃষ্ণনগর, এইসব জায়গায় কিরকম ভোট হচ্ছে, আমাদের আশেপাশের নেতা নেত্রী যারা আছেন তারা কিরকম লড়াই করছেন। তবে এই প্রসঙ্গে একটা প্রণববাবুর কথা, প্রণব মুখার্জি শ্রদ্ধেয়, যিনি ভারতের রাষ্ট্রপতিও ছিলেন, তিনি বলেছিলেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এভরি ইলেকশন ইজ আন্ডারস্টুড অনলি আফটার দ্য রেজাল্টস। অর্থাৎ একটা নির্বাচন, সেটাকে সত্যিকারের বোঝা যায় কিন্তু তার ফল প্রকাশের পর, এবং শুধু ফল প্রকাশের পর না, তারপর তার যে ময়না তদন্ত, এগুলোও দেখতে হয়। তবে এখন মোটের ওপর আপনি যে প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলছেন, এবং তার মধ্যে গুণী মানুষরাও বলছেন দুরকম কথা। সেই উদাহরণটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে, একদিকে যেমন প্রশান্ত কিশোর মনে করছেন বিজেপি বেশ ভালোভাবে জিতবে, একই সঙ্গে আপনি দেখবেন যোগেন্দ্র যাদব মনে করছে ইন্ডিয়া জোট বেশ ভালোভাবে জিতবে। দুজনেই গুণী মানুষ, দুজনেই রাজনীতি ভালো বোঝেন, দুজনেই সমীক্ষার সঙ্গে যুক্ত, এবং দুজনে দুটো বিপরীতধর্মী বক্তব্য রাখছেন। একজনের কথা মিলবে, একজনের কথা মিলবে না। অর্থাৎ ভবিষ্যৎ দর্শনে আমাদের প্রত্যেকেরই কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে। বেশ, শুভময় দা, আমাদের রাজ্য দিয়ে শুরু করি। রাজ্যে এখনো পর্যন্ত 1 দফা বাকি, এবং সেখানে কিন্তু দিল্লি থেকে প্রধানমন্ত্রী আসছেন, রোড শো করছেন, তাকে একদম ম্যান মার্কিং করে কিন্তু মুখ্যমন্ত্রীও একই রুটে রোড শো করছেন। রাজনীতি এটাই হয়তো ভোটের একদম শেষ পর্যায়ে সব থেকে বড় পাওনা। এই নিয়ে আপনি কি বলবেন? কি এখনো পর্যন্ত রাজ্যের কি চিত্র উঠে আসছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে? দেখুন, মজা করে বললে তো এর উত্তর সিপিএম কংগ্রেস জোট ভালো দিতে পারতো। তারা বলতে পারতো যে নরেন্দ্র মোদী যে পথে হাঁটেন সে পথে মমতা ব্যানার্জি হাঁটেন, বলে আবার সেই তৃণমূল এবং বিজেপির মধ্যে জোটের প্রশ্ন তুলতে পারতেন আর কি। কিন্তু সে মজার কথাটুকু বাদ দিয়ে যেটা বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে কে কখন কোন পথে হাঁটবেন সেটা তারাই ঠিক করবেন। ফলে প্রত্যেকে এক একটি রাজনৈতিক দল তারা নিজেদের মতো ভেবে নিয়েছেন, এবং কে আগে ভেবেছেন জানা নেই। হয়তো যিনি আগে ভেবেছেন তিনি পরে হেঁটেছেন,
এবং যিনি পরে ভেবেছেন তিনি আগে হেঁটেছেন। তবে এই যে পথ হাঁটা, এগুলো কিন্তু একেবারেই প্রচারের অংশ। সেটা কেউ হয়তো পা গাড়িতে পথে আছেন, কেউ টোটোয় চড়ছেন, কেউ বা হয়তো সাঁজোয়া গাড়িতে চড়ছেন, কেউ বা হয়তো হেলিকপ্টারে উঠছেন, কখনো ভোট প্রচারের জন্য, কখনো বা বন্যা দেখার জন্য। কিন্তু এগুলোর মধ্যে দিয়ে প্রচারটাই বেশি হয়। আসল কিন্তু একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড, গোটা দেশে যে ঘটনাগুলো ঘটে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গোছের বিষয়, তার মধ্যে দিয়ে কিন্তু দেশটা এগোচ্ছে। ফলে এই যে ভোটের আগে আমরা যে জিনিসটা দেখছি, সেটা অনেকটা ভোট হওয়াটা হচ্ছে, আপনি সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গল দেখতে যাচ্ছেন, সেদিন একজন কেউ জিতছে, একদিন কেউ হারছে হয়তো, কিন্তু তার পেছনে দিনের পর দিন মানুষের যে পরিশ্রম, তার লড়াই, তার নীতি আদর্শ, এগুলোই রাজনীতির মূল অংশ। ফলে ভোট ফলটাই সব নয়। বেশ, সৌম্যবাবু, যদি স্পেসিফিকভাবে আমরা বলি 2019-এর সঙ্গে যদি কম্পেয়ার করি, প্রচুর মানুষ কিন্তু আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করেন এবং প্রতি মানুষ তাদের ওপিনিয়নও বলেন যে 2019-এ যে চিত্র ছিল, 2024-এ শাসক দল এবং বিজেপি এবং জোট, বিশেষ করে জোট দিয়ে আমরা যদি শুরু করি, জোট কি খাতা খুলতে পারবে সৌম্যবাবু? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জোটের যে খাতা খোলার বিষয়টি, এটা কিন্তু বলা সম্ভব না। এটার কারণটা একটু আপনাকে বলি, যে ধরুন আপনি একটা সমীক্ষা করলেন, এই সময় যদিও সমীক্ষার কোনো ফল প্রকাশ বারণ, কিন্তু 1 তারিখের বিকেলবেলাও আপনি কোনো একটা সমীক্ষা করে তার একটা সুন্দর তথ্য দিলেন। সেখানে আপনি যেটা খুব সুন্দরভাবে করতে পারেন, সেটা হচ্ছে ভোট শতাংশটা খুব সহজে মোটামুটি গেস করতে পারেন গোটা রাজ্যে কি হচ্ছে। কিন্তু প্রতিটি আসনের ভোট শতাংশ যদি আলাদা করে বার করতে যান, তাহলে আপনাকে ধরুন প্রতিটি, আমাদের শুধু পশ্চিমবঙ্গে 42টি আসন, সব জায়গায় যদি আপনি ধরুন 1000 খানেক করেও যদি সমীক্ষা করেন এক একটি কেন্দ্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 42,000 স্যাম্পল লাগবে, এবং এটা খুব কম নয়। এর জন্য খরচ আছে সঠিকভাবে করতে গেলে। সেই জায়গায় দাঁড়িয়ে সমীক্ষায় আপনি রাজ্যের ভোট শতাংশ পেলে কিন্তু তার থেকে আসনের সংখ্যা বলা ঠিক হবে না। এটাকে আমরা বলি অসরল রৈখিক সম্পর্ক। অর্থাৎ ভোট শতাংশের সঙ্গে আসনের যে সংখ্যার সম্পর্ক, সেটা কিন্তু আদতে অসরল রৈখিক। এমন হতেই পারে কেউ 51% ভোট পেয়ে গেলেন, আসন কিন্তু খুব একটা বেশি পেলেন না। কেউ হয়তো আবার কয়েকটা অল্প জায়গায় প্রচুর ভোট পেয়ে আসনগুলো জিতে গেলেন এবং বেশ কয়েকটা আসন পেয়ে গেলেন। যেমন একটা উদাহরণ আপনাকে দিয়েই রাখি, পশ্চিমবঙ্গে সিপিএম এর ভোট শতাংশ কিন্তু কংগ্রেসের চেয়ে বেশি। কিন্তু আপনি যদি মোটের ওপর, যখন থেকে এরা বেশ দুজনেই খারাপ ফল করছেন, সেই সময় যদি দেখেন, আসনের হিসেবে কিন্তু কংগ্রেসের অবস্থাটা সিপিআইএম এর চেয়ে তুলনামূলকভাবে ভালো থাকে, গত লোকসভাতেও যেরকম ছিল। ফলে এই সম্পর্কটা অসরল রৈখিক বলে আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে বাম এবং কংগ্রেসের যে জোট, এবং সেই জোট যেমন মুর্শিদাবাদ, মালদায় কংগ্রেসের শক্তি বেশ আছে, দক্ষিণবঙ্গে বামেদের ভালো শক্তি আছে, তারা এবার প্রচারে একটা ঢল এনেছেন, তারা মিডিয়াতেও অনেকটা সামনে উঠে আসছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোট বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু আমার মনে হয় উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। এবার ভোট বৃদ্ধির সঙ্গে আসন সংখ্যার সম্পর্কটা কিন্তু উইনেবিলিটির প্রশ্ন আসে। এই ক্ষেত্রে ইন্টারাপ্ট করি, এই ক্ষেত্রে ডিভিডেন্ডটা কে পাবে? আপনি যদি ভোট শতাংশ বাড়তে শুরু করে, অর্থাৎ বামের ভোট বামেই থাকে, এদিকে শাসক দল না বিজেপির, কার পক্ষে ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা? এখানে অঙ্ক খুবই পরিষ্কার। অঙ্ক হচ্ছে, মোটের ওপর যে আলোচনাটা আমরা সকলেই করছি, সেটা হচ্ছে একটা সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ যদি বামপন্থীদের দিকে আসে, তাহলে অসুবিধে তৃণমূলের। আর একটা সংখ্যাগুরু মানুষ, তাদের একটা বড় ভোট যদি বামপন্থীদের দিকে আসে, সেক্ষেত্রে অসুবিধে বিজেপির। এবং যদি দুদিক থেকেই অনেকটা ভোট তাদের দিকে আসে, সেক্ষেত্রে এই সুবিধা অসুবিধা বিচার করা যাবে না, এবং দুদিক থেকে ভোট এলে তখন তাদের ভোটটা যে জায়গায় গিয়ে পৌঁছবে, আমি অঙ্কটা এক্ষুনি বলছি, কিন্তু যাই হোক, সেই জায়গায় গিয়ে পৌঁছলে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা আছে। একটা অঙ্ক এই প্রসঙ্গে আপনাকে বলে নিই, সেটা হচ্ছে, ধরুন 70% মানুষ ভোট দেন। এবার 70% মানুষ যদি ভোট দেন, তাহলে কিন্তু আপনি ত্রিমুখী লড়াইয়ে 35% মতন ভোট পেলেই আপনি লড়াইয়ের জায়গায় চলে এলেন। এবার 70%-র 35%, এটা কিন্তু আদতে 25%-এর নিচে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ ভোটার লিস্টে যাদের নাম আছে, তার 4 জনের মধ্যে 1 জনের ভোট যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ উইনার টেকস ইট অল, মানে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি জিতবেন, সেইখানে কিন্তু জেতার ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়। এই জায়গাটি আমাদের দেশে আছেও। যেমন বিজেপি যেবার 2014 প্রথমবার ক্ষমতা এলো, তাদের প্রদত্ত ভোটের সম্ভবত 31% বিজেপি পেয়েছিল, এবং সেক্ষেত্রে আপনি যদি একটু গুনটুন করে দেখেন, হয়তো দেখবেন 5 জনে 1 জনের ভোটটা তারা পেয়েছিল। এটা কিন্তু গণতন্ত্রের একটা শক্তি। যিনি ক্ষমতায় আসেন, তিনি খুব ভালোভাবেই বোঝেন যে তাকে যতগুলো মানুষ ভোট দিয়েছেন, তার থেকে অনেক বেশি মানুষ
তাকে কিন্তু ভোট দেননি। এবং সেই জায়গাটায় যে সম্ভ্রমটা শাসকের থাকে মানুষের প্রতি, যে আসলে আমি শাসক নই, আসলে আমার ভোটটা প্রচুর ভোট নয়, এটাও কিন্তু গণতন্ত্রের একটা শক্তি। এই প্রশ্নে আপনি যে উত্তর দিলেন তা একদম রেশ ধরেই আপনাকে জিজ্ঞেস করি। যখন আমরা প্রথম ভোট শুরু হয় আমরা উত্তরবঙ্গে দেখেছি, এখন যত ভোট যাচ্ছে পর্যায়ে যাচ্ছে, একটি মাত্র পর্যায়ে বাকি আছে। দক্ষিণবঙ্গে ভোট প্রবেশ করার পরে কিন্তু মারামারি, রক্তারক্তি সব কিছু আপনি দেখেছেন। এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই ক্লাসিফিকেশন কিসের জন্য সোমেনবাবু, আপনি কিভাবে অ্যানালিসিস করবেন? উত্তরবঙ্গে ভোট শান্তিতে তুলনামূলকভাবে, দক্ষিণবঙ্গে যখনই প্রবেশ করবে তৃণমূলের গড় হিসেবে যেটা পরিচিত, যখনই প্রবেশ করবে এত রক্তারক্তি, মারামারি আপনি দেখেছেন, ভয় দেখানো, মানুষ ভোট দিতে পারবে না কেন? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে যে অশান্তির বিষয়টা মোটের ওপর যখন যেখানে হচ্ছে সেই বিষয়টা একেবারেই সমর্থনযোগ্য নয়। এবং অন্যদিকে আবার আজকে যদি অশান্তির জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয় তাহলে আমার মনে হয় ইতিহাসকে অস্বীকার করা হবে। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু বেশ হিংসার সঙ্গে যুক্ত। আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি হিংসার সঙ্গে যুক্ত, অন্য রাজ্যের রাজনীতি নয়, তাহলে কি অন্য রাজ্যে হিংসা কম? এর একটি খুব ভালো উত্তর আছে, সেটা হচ্ছে অন্য রাজ্যেও হিংসা আছে, অপরাধ আছে, পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতি সংক্রান্ত হিংসার বিষয়টা বেশি, এবং নির্বাচনের আগে এবং পরে আমরা কিন্তু সিটিয়ে থাকি। এবং এই কথা মানতেই হবে যে আজকে একজন মানুষ যিনি কিছুদিন আগে বা বহু বছর আগে হয়তো কোনো একটি কেন্দ্রে সিপিএম এর একজন 1 লক্ষ ভোটে জিতছে বলে খুব আনন্দ পেতেন, আজকে অন্য আর একজন তৃণমূলের একজন 1 লক্ষ ভোটে জিতছে বলে খুব আনন্দ পাচ্ছেন। বা কোনো একটি বুথে কাউন্সিল ইলেকশনে হয়তো 30-40 হাজার ভোটে কেউ জিতে যাচ্ছে, আগে সিপিএম এর জিতেছেন, এখন তৃণমূলের জিতছেন, আগামী দিনে হয়তো বিজেপি ক্ষমতা এলে তাদেরও কেউ জিতবেন। এই বিষয়গুলো কিন্তু সত্যিকারের মানুষের যে মত আমরা চারপাশে দেখি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ কলকাতার যে নির্বাচন হয়েছে, হয়তো কিছু, আমি ওয়ার্ড নম্বর এক্ষুনি বলতে পারবো না, কিন্তু হয়তো সেখানে 42,000 ভোট, আপনি দেখবেন আগের বার তৃণমূল জিতেছে সেখানে 38,000 ভোটে। নিঃসন্দেহে তাদের দিকে পপুলারিটি থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে এই জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হয় অন্যের গণতান্ত্রিক অধিকার খর্ব করা, এবং এটা কিন্তু বাঙালিদের একটা চরিত্রের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ 3টে জায়গার কথা আপনাকে বলবো। এক হচ্ছে বাংলাদেশ, 2 ত্রিপুরা এবং 3 পশ্চিমবঙ্গ। এই 3টে জায়গায় যদি দেখেন, যেখানে বিহার বা উত্তরপ্রদেশের মতন জায়গায় তারাও অনেকটা উন্নতি করেছে, যে অন্য মানুষের গণতান্ত্রিক অধিকার না কেড়ে নেওয়ার যে জায়গাটা, মানুষ ভোটটা দিতে পারেন তার মতন করে, হয়তো গোলমাল থাকে, প্রচারে গোলমাল থাকে, কিন্তু আমাদের এখানে কিন্তু একেবারে দুটি শিক্ষিত মানুষের মধ্যে কথোপকথন যে পর্যায়ে পৌঁছে যায় এই রাজনীতি নিয়ে, সেটার একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক আছে। ইতিবাচক দিকটা হচ্ছে আমরা রাজনীতি সচেতন, রাজনীতি নিয়ে আলোচনা করি, আর নেতিবাচক দিকটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক যে প্রেক্ষিত তাতে কোনটুকুর বাইরে বেরোনো উচিত না সেটা আমরা ভুলে যাই। ফলে এর মধ্যেও আপনি দেখবেন শাসক দলের হুঙ্কার সবসময়ই বেশি থাকে। সেটা কোনো সময় হয়তো আমরা 235 তোমরা 35 থেকে শুরু করে আজকের দিনেও বিভিন্ন রকম যারা শাসক দল, কেন্দ্রের শাসক দল তার মতন করে জোর গলায় কথা বলেন, রাজ্যের শাসক দল তার মতন করে জোর গলায় কথা বলেন, ভোট করিয়ে নেবো, অর্থাৎ এই বিশেষণ পেরিয়ে ভোটটা ক্রিয়াপদে ট্রান্সফার্ড হয়ে যায় আর কি পশ্চিমবঙ্গে। এখানে মাথায় রাখতে হবে গণতন্ত্রের মূল শক্তি কিন্তু বিরোধীরা। ফলে আজকের দিনে আমাদের মূল আলোচনা কিন্তু সবসময় থাকবে যারা বিরোধী তারা কতটা ভালো করতে পারছেন তাই নিয়ে, যারা শাসক তারা 400 পেরোলেন না 42-এ 42 পেলেন, তার থেকে আমাদের গণতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা পিছিয়ে আছেন তারা কতটা ভালো করছেন। অনেকটা আমি সেই প্রসঙ্গে আসতাম সোমেনবাবু। এই যে আমি মানে ওই প্রশ্নে যাওয়ার আগে যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, প্রকল্পর ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য প্রকল্প, এবং এত মহিলা ভোট বাড়ছে, অর্থাৎ প্রতিটা পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে মহিলাদের কিন্তু ভোট দানের শতাংশ যদি আপনি দেখেন বেশ হাই। লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব কতটা পড়বে বলে মনে করছেন? এবং তার সঙ্গে বিভিন্ন প্রকল্প অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যদি পাশাপাশি আপনি রাখেন, কিভাবে অ্যানালিসিস করবেন? দেখুন, এই যে প্রথমেই যে মহিলা ভোট এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এখানে একটা বিষয় কিন্তু একটু মনে করিয়ে দেওয়া দরকার। আপনি যদি 1900 সালের পর থেকেই দেখেন, পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতের মধ্যে কেন সারা পৃথিবীর মধ্যে এই যে উদারবাদ, যে আমরা যেটাকে লিবারাল ভাবনা বলি, প্রগতিশীল ভাবনা বলি, সেই জায়গায় তো এই রাজ্যটা তো রবীন্দ্রনাথের রাজ্য। ফলে সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা এগিয়ে ছিলাম প্রথম থেকেই। ফলে আজকে মহিলারা বেশি ভোট দিচ্ছেন বলে একটা ভারতের অন্যান্য রাজ্য
বা অন্যান্য কোনো পিছিয়ে থাকা দেশ নিয়ে আমরা যখন আলোচনা করতে পারি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলোচনাটা একেবারে উল্টো হবে। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যখন আলোচনা করছেন তখন ঘরে বাইরে বা চারুলতা নিয়ে আলোচনা করছেন, ফলে সেই জায়গায় মহিলারা যে পিছিয়ে থাকবেন না এটাই স্বাভাবিক। ফলে ভোট শতাংশে মহিলারা বেশি আছেন, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার পশ্চিমবঙ্গে। ঠিক যেমন ভাবে আইসিএসসি বা আইএসসি পরীক্ষায় বা মাধ্যমিকে মেয়েরা বেশি নম্বর পায় অনেক ছেলেদের চেয়ে, বা তাদের শতাংশ বেশি থাকে। আমাদের রাজ্যটা যেভাবে তৈরি হয়েছে তাতে এই সমস্ত যে রাজনৈতিক দলদের আমরা দেখি তার অনেক আগের থেকেই, যদিও 1925 সালেই বামপন্থী দল বা একটু দক্ষিণপন্থী দল তারা পশ্চিমবঙ্গে মোটামুটি তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং সেই সময় কংগ্রেসেরও একটা বেশ ভালো প্রভাব ছিল। কিন্তু সেই জায়গায় 1885 কংগ্রেসের, আর একটু আগের থেকে তারা শুরু করেছেন 1925-এ বামপন্থীরা, এবং 1925-এই সম্ভবত জনসংঘ বা তাদের যে আগের অংশটি, আমি এক্স্যাক্টলি ঠিক বলছি কিনা একটু মিলিয়ে নেওয়া দরকার, কিন্তু তারা যখন এসছেন সেই সময়ের আগের থেকেই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ বা আমাদের বিদ্যাসাগর, আমাদের বিবেকানন্দ, আমাদের রামকৃষ্ণ, আমাদের রামমোহন, মানে যাদের মূর্তি টুর্তি নিয়ে আজকাল তৃণমূল, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল ভাঙাভাঙি করেন আর কি, বা তাদেরকে বিপদে পড়লেই ডাকেন, তাদের গলায় মালা দেন, তারা কিন্তু ছিলেন। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল, বিজেপি, সিপিএম বা কংগ্রেসকে শিখিয়ে দিতে হবে মহিলারা বেশি ভোট দেবেন কিনা বা লক্ষ্মীর ভান্ডারের জন্যই দিচ্ছেন কিনা, আমার মনে হয় না এই আলোচনাটা খুব যৌক্তিক। তবে লক্ষ্মীর ভান্ডার একটি জনমুখী প্রকল্প, এবং বিশেষ করে যে অসাধারণ একটা সময়ের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস, যে সময় তারা টাকা বাড়ানোর ঘোষণাটা করেছেন নির্বাচন ঘোষণার ঠিক আগে, এবং নির্বাচনের মধ্যে মানুষের কাছে, মানে বিশেষ করে মহিলাদের কাছে 500টা 1000 হয়ে বা 1000টা 1200 হয়ে পৌঁছেছে, তার কিন্তু একটা প্রভাব অস্বীকার করা যাবে না। কারণ আমি আপনাকে খুব সহজে বলতে পারি, 1.5-2 লাখ টাকা মাইনের চাকরি করা সরকারি চাকরিরত একটি মানুষ যখন অবসরের পর কিন্তু 30-40 হাজার টাকা মাইনের একটি ছোটখাটো কাজ যদি পান, তিনি যেমন করলে খুব খুশি হন। সেই রকম একটা মানুষের বাড়িতে 12-14 হাজার টাকা রোজগার থাকলে তার সঙ্গে একটা অতিরিক্ত 1000 কিন্তু মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই নিয়ে কিন্তু আরেকটু গভীর আলোচনার জায়গা আছে, মানে আমি সেটা অন্তত বলে নিই যে এই ধরনের প্রকল্পের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আরো ভালো প্রকল্প 2004-এ ইউপিএ সরকার যেটা করেছিল বামপন্থীদের মত নিয়ে, সেটা হচ্ছে 100 দিনের কাজ, অর্থাৎ কাজের বিনিময় অর্থ। আমার মনে হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বেশ ভালো, তার থেকেও আরো ভালো হতে পারে। 100 দিনের কাজকে যদি 200 দিনে পৌঁছে দেওয়া যায়, মানুষ কাজ করার যেন অধিকার পান, শুধু টাকা পাওয়ার অধিকার নয়, কাজের বিনিময়ে টাকা পাওয়ার অধিকার। সাধারণ এবং গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ তারা সামনে আসতে চান কিন্তু কাজ করে, শুধু টাকা পেয়ে নয়। ফলে এর প্রভাব থাকবে, নিশ্চয়ই সুবিধে হলে তৃণমূলের হবে। তবে আমার মনে হয় যে এটাই কিন্তু এই নির্বাচনের দিক নির্দেশ করার একমাত্র কারণ নাও হতে পারে। বেশ, মোদি ফ্যাক্টর নিয়ে শুভদা কি বলবেন? মানে যখনই প্রধানমন্ত্রী এসছেন এখানে, মোদি ফ্যাক্টর হিসেবে যদি আমরা ধরি, এই ইস্যুর হিসেবে, এজেন্ডা হিসেবে যদি আমরা ধরি, মোদি ফ্যাক্টর কতটা কাজ করবে বলে আপনার মনে হলো, কি আপনার মনে হচ্ছে এখনো পর্যন্ত যে পর্যায়ে ভোট হয়েছে? দেখুন, বিজেপির যে রাজনীতি সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্রবাদের রাজনীতি, এবং এটা মোটের ওপর একটি দক্ষিণপন্থী রাজনৈতিক ভাবনা। ফলে এই দলের ক্ষেত্রে যে কয়েকজন নেতা থাকবেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেন, অর্থাৎ সংগঠন থাকা সত্ত্বেও আমি বলছি, এবং তাদের পেছনে একটু শক্তি থাকবে যেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো, যারা মোটের ওপর সামাজিক কাজ করবেন কিন্তু একই সঙ্গে সাপোর্ট দেবেন রাজনৈতিক দলটিকে। এই ধরনের একটি মডেল কিন্তু পৃথিবীর অনেক জায়গাতেই কাজ করেছে। এবার তার ভালো মন্দ বিচারে আসছি না, কিন্তু সেই জায়গায় তাদের যে নেতা, তাকে দেখিয়ে ভোট পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং নেতার দিক থেকেও যেটা প্রশংসা করতে হয় নরেন্দ্র মোদীর, সেটা হচ্ছে তিনি যেভাবে ঘুরে বেড়ালেন, অর্থাৎ তামিলনাড়ুতে গেছেন, বারাটেক শুনেছি, এবং সেখানে কিন্তু তারা যে খুব বেশি আসন পাবেন এমন নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটি নির্বাচনে 2019-এর পর থেকে তারা যে সবসময় জিতছেন এমন নয়, কিন্তু তারা কিন্তু খুব কমিটেড তাদের নিজেদের দলের ফলটা ভালো করার জন্য। এইখানে একটাই উল্টো প্রশ্ন আসে, যে দল এত সংগঠন ভিত্তিক হবেন, এত নীতি ভিত্তিক হবেন, অর্থাৎ নীতিটা আপনি আমি অন্য আরেকজন পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু নীতিটা তারা স্থির রেখে যে কাজগুলো করছেন, হিন্দু রাষ্ট্রবাদ, যেখানে রাম মন্দিরের কথা আসছে, দৃঢ় রাষ্ট্রবাদের কথা আসছে, কাশ্মীর 370 নিয়ে যে আলোচনাগুলো, হয়তো পরবর্তীকালে তারা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ভাববেন, এই জায়গাগুলোই কিন্তু যেটা অবাক করার মতো, সেটা হচ্ছে তাদের এর সঙ্গে কিন্তু অন্য দল থেকে লোক ভাঙিয়ে নেওয়া, এই বিষয়টা কিছুতেই বন্ধ হচ্ছে না। হয়তো কিছু ক্ষেত্রে লোক ভাঙিয়ে আনার পর তারা আবার নির্বাচনে লড়ছেন, মানে তৃণমূলের থেকে একটু ভালো। তৃণমূল তো অন্য দল থেকে লোক নিয়ে
তাদেরকে পদত্যাগও করা হয় না, তারা কোন দলে থাকেন মানে ত্রিশঙ্কু অবস্থায় বোঝা যায় না। বিজেপি তার তুলনায় একটু ভালো, কিন্তু সত্যিকারের এত শক্তিশালী একটি দল, ভারতের মধ্যে এতটা এগিয়ে থাকা একটি দল, তাদের যে কোনো রাজ্যে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে অন্য দলের এত লোকদের নিতে হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 80 দশক 90 দশকে বিজেপি করা যে মানুষদের আমরা দেখেছি, এখনো তারা বিজেপিতে আছেন অনেকেই, কিন্তু তার বদলে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলের মানুষকে অ্যাকোমোডেট করেছেন, এই জিনিসটা কিন্তু নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে বারবার আসা, তাদের যে নীতিভিত্তিক লড়াই, তার সঙ্গে পাশাপাশি রাখলে খুব অস্বস্তি বোধ হয়। এবার যদি আমরা আসল পার্টে আসি সোমাবাবু, সেক্ষেত্রে প্রথমে অবশ্যই রাজ্যে নিয়ে কথা বলবো, তারপর আমরা দিল্লিতে যাব। রাজ্যে কি হতে যাচ্ছে? 42টার মধ্যে কিন্তু 2019 আমরা একটু আভাস, আমরা এই অনুষ্ঠানে আমাদের যারা যারা বিশ্লেষক এসছেন প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছিলাম যে 42টার মধ্যে 2019-এ যা হয়েছিল, অর্থাৎ আমরা জানি 22 এবং 18 ছিল, সেক্ষেত্রে এবার সোমাবাবু কি হতে যাচ্ছে? দেখুন, এই যে রাজনৈতিক বিশ্লেষণের জন্য মানে আসন সংখ্যা বলার জন্য আমি আগেই আপনাকে বললাম যে একটা সংখ্যা তো কেউ বলে দিতেই পারেন আর কি, কিন্তু তার পেছনে সেভাবে বিজ্ঞানসম্মত ভিত্তি থাকে না। এবং এক্সিট পোল টোলও যেগুলো করা হয় সেগুলো যতটা সিরিয়াসলি করা দরকার এবং তার জন্য যতটা মানে অর্থের প্রয়োজন, সেটা আমার মনে হয় না কেউ খুব একটা খরচ করে করেন। ফলে এখানে অনেকটা পারসেপশন থাকে। যেমন আমি ব্র্যাকেট চাইছিলাম, মানে এই থেকে এই, আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন 20 থেকে 25 কিংবা 15 থেকে 20। না, যেটা আপনি বলতে পারেন রাজনৈতিক যে পারসেপশন থেকে, যে তৃণমূল যোগ বিজেপি এই আসন সংখ্যাটা 42-এর মধ্যে একটা বড় সংখ্যা থাকবে, কিন্তু তাদের মধ্যে আসনগুলো কিভাবে ভাগ হবে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় বলা খুব শক্ত। দেখুন, দুটো সংখ্যা আপনি 42-এর মধ্যে ধরুন দুটো সিট আলাদা রেখে 40 করলেন, এবার 40-কে আপনি কত রকম ভাবে ভাগ করতে পারেন, 0 40 1 39, এরকম করতে করতে দুটো দলকে আপনি অনেক রকম ভাবে ভাগ করতে পারেন। একেবারে অঙ্কের এগুলো কম্বিনেটরিক্স বলে, আপনি ভাগ করে সবকটাই বলতে পারেন। এবং আপনি যদি মোটামুটি আপনি দিন 8 প্রোগ্রাম করেছেন, আরো দিন 4-5 যদি ভোটের আগে করেন, আপনি দেখবেন 15 জন 15 রকম বললে তার মধ্যে একটা মিলবেই, আপনি তখন তার খুব প্রশংসা করতে পারেন। এটা হচ্ছে অনেকটা টস করার মতো, দুজন ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে, আকাশে মুদ্রাটা ছুঁড়ে দিল, একজন হেড বললো একজন টেল বললো, একজনের কথা তো মিলবেই, মানে প্রশান্ত কিশোর বা যোগেন্দ্র যাদব, একজনের কথা তো মিলবেই। কিন্তু হ্যাঁ, যেটা এই মুহূর্তে অস্বীকার করার জায়গা নেই যে তৃণমূল এবং বিজেপি দুই মূল বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং সেই জায়গায় কিন্তু বেশ কয়েকটি আসনে এবার তৃতীয় পক্ষ উঠে এসেছে। তৃতীয় পক্ষ উঠে এলে যেটা হয়, ধরা যাক 1/3 আসনে মোটের ওপর 42-এ ধরুন 14টা আসনে পুরোপুরি একটা ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এই রকম হলে যেটা হয়, এটাকে বলে এন্ট্রপি বাড়া। এন্ট্রপি মানে কি, অনিশ্চয়তাটা বাড়ছে। তাহলে কি হবে, ধরুন আপনি আগের থেকে বুঝে যাওয়ার চেষ্টা করছেন আমি জিতবো কি জিতবো না, এই বোঝাটা কিন্তু মুশকিল হবে। এবং বাম কংগ্রেস এবারের রাজনীতিতে যে বিষয়টা করে ফেলেছেন আর কি, সেটা হচ্ছে অনেক আসনে হয়তো তারা নিজেরা জেতার মতন জায়গায়, যেমন বললাম বেশ কিছু আসনে আছেন বা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় আছেন, একই রকম ভাবে অনেক আসনে তারা কার থেকে ভোট কাটছেন এটা কিন্তু তৃণমূল আর বিজেপির হিসেব নিকেশ একেবারে উল্টে দিতে পারে। অর্থাৎ তারা যেটা ভেবেছিলেন তার উল্টোটা হলো। ফলে সেই সম্ভাবনাটাও বা থাকবে। আমার মনে হয় যে দেখাই যাক না, সব সময় ভবিষ্যৎটাকে যে জানতেই হবে। যেমন ধরুন আজকে কদিন আগে আমাদের আমি যদি আপনাকে মানে আপনি যেভাবে অ্যানালিসিস করছেন, অফকোর্স খুব ইনডেপথ অ্যানালিসিস আমরা আলোচনা করি অনুষ্ঠানে, আমি যদি আপনাকে একদম সোজা প্রশ্ন করি, আপনি নাম্বারিংয়ের ক্ষেত্রে যদি না যান, 2019-এ যা ফল হয়েছিল, বিজেপি যে কটা আসন পেয়েছিল সেই আসনে কি থাকবে সোমাইবাবু, নাকি কমতে পারে না বাড়তে পারে, কি মনে হচ্ছে? আমি সত্যি আপনাকে বলছি, আবার আপনাকে খুব দায়িত্ব নিয়েই বলছি, যে যারা আপনাকে বাড়া বা কমার কথা বলছেন, আপনি দেখবেন আপনি কোনো একটি মানুষকে পাবেন যে বলবে বিজেপির বাড়বে, কেউ বলবে বিজেপির কমবে। এবার আপনি দুদিকের কথাটাই শুনবেন। ফলে আমি আপনাকে একটা বাড়বে বলে দিলাম, তার একটা মেলার প্রবাবিলিটি আছে। আমি বলছি কি, যে দেখুন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছেন। পশ্চিমবঙ্গের মানুষ যদি ভাবেন যে লক্ষ্মীর ভান্ডারটা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে খুব স্বাভাবিক কারণেই তারা রাজ্য সরকারে যারা আছেন তৃণমূল কংগ্রেসের দিকে যাবেন। যদি তারা মনে করেন না এটা গুরুত্বপূর্ণ নয়, দুর্নীতির যে অভিযোগ উঠছে, আমি আবার বলি দুর্নীতি কিন্তু প্রমাণিত হয়নি, সবই কোর্টে বিচারাধীন, সেই জায়গায় যদি সেটা খুব গুরুত্বপূর্ণ হয়, যেটা 2016 একেবারেই হয়নি বিধানসভা নির্বাচনের আগে, আপনার যদি মনে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে সেই ক্ষেত্রে হয়তো বিজেপির
দিক থেকে বা কেন্দ্রীয় সরকারের দিকে মানুষের ঢল নামবে। বেশ, কেউ বেশ। যদি মনে করেন যে ওরে বাবা দুটো শাসক কেউই তো সুবিধের নয়, আমি একটু অন্য পক্ষ খুঁজে দেখি, তখন বামপন্থীরা জোট করেছেন কংগ্রেসের সঙ্গে, তাদের সম্ভাবনা বাড়বে। ফলে আমি যেটা অনুরোধ করব, মানে আমি ক্ষমাই চেয়ে নেবো যে কোনো সংখ্যা বলে আমারটা মিলে গেলেও আমার পিঠ চাপড়ানোর কিছু নেই, আর বলে না মিললে আমাকে বকা দেওয়ারও কিছু নেই। আমার মনে হয় সংখ্যাধিক্যটা আজকে থাক, সংখ্যার চেয়ে অধিক হচ্ছে ভারতের গণতন্ত্র, সংখ্যার চেয়ে অধিক হচ্ছে মানুষের ভালো থাকা। যে নবীন প্রার্থীরা আজকের দিনে, এবং বিশেষ করে তো বলতেই হয় যে বামপন্থী নবীন প্রার্থীরা যারা আজকে নির্বাচনে দাঁড়িয়েছেন, এদেরকে দেখে অনেক মানুষ খুব উদ্দীপিত হচ্ছেন। এরা আগামী দিনে আজকে প্রস্তুত। দেখুন, একটা নির্বাচন, নেলসন ম্যান্ডেলার কথা সম্ভবত, যে একটা নির্বাচন কিন্তু জেতার জন্য নয়, একটা নির্বাচন শেখার জন্য, মানুষের মন মানুষের কাছে পৌঁছে যাওয়া। এই যারা নেতা টেতা হন আর কি, তারা তো আদতে শাসক হন এবং তারপর কিন্তু তাদের ব্যবহার সাধারণ মানুষের সঙ্গে খুব খারাপ হয়ে যায়। একটা নির্বাচনের আগে নেতারা শেখেন কি করে মানুষের সামনে গিয়ে নিচু হতে হয়। ওকে, সোমেনবাবু, আমাদের সময়ও কম, আমরা স্পেসিফিকভাবে 2-3টে পয়েন্ট নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করতে চাইছি। প্রথমে যেটা মতুয়া ভোট এবং সংখ্যালঘু ভোট। মতুয়া ভোট মানে কিন্তু বিজেপির একটা খুব বড় স্ট্রেংথ, পাশাপাশি সংখ্যালঘু ভোট মানে কিন্তু শাসক দলের একটা বড় স্ট্রেংথ। সেই ভোট ব্যাংককে ধরে রাখতে পারবে? দেখুন, মতুয়া ভোটের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আপনি যদি তফসিলি জাতি উপজাতি এগুলো দেখেন, তার মধ্যে কিন্তু মতুয়া ভোটের শতাংশ বেশ কম। অর্থাৎ এইটাকে কয়েকটি আসনে হয়তো একটা গুরুত্বপূর্ণ, সেই আসনগুলিতে যদি সিএ সম্পর্কে ধারণাটা ইতিবাচক এবং নেতিবাচক, তার উপর নির্ভর করে পুরো বিষয়টি হবে। এবার সিএ এর ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সিএ এর যে সমস্যাটি, সেই সমস্যাটি তো তৈরি করা, এবং তৈরি করা হওয়ার পর যেটা হচ্ছে, তখন ধরুন বিজেপি সেই বিষয়টি নিয়ে কথা বলছে, পার্লামেন্টে কিছু আলোচনা করছে, তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা এমপি তারা সেখানে উপস্থিতি নেই, এদিকে বাইরে এসে বিরোধিতা করছেন। বা ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি খুব ভুল না করি, একদিন তিনি বোধহয় মধ্যে বলেওছেন যে সিএ সমর্থন করা যায় আন্ডার সার্টেন কন্ডিশনস। ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের কাছে তাদের নাগরিকত্ব নিয়ে ভাবতে হচ্ছে। এই গোটা বিষয়টিই খুব দুঃখের আর কি। মানুষ কাজ করবেন, খাবেন, দেশ কার, দেশের যে সীমারেখাগুলো সেগুলো তো মানুষই স্থির করেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কষ্টে থাকা মানুষ, তাদের নাগরিকত্বের জন্য আবার একটি কার্ডের জন্য ছুটতে হচ্ছে। এই গোটা বিষয়টি গোটা দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি না। একই সঙ্গে এটা বলতে হবে, তা বলে আমার দেশের বর্ডার দিয়ে সারাক্ষণ সন্ত্রাসবাদী ঢুকে পড়ছে এবং তাদেরকে সাহায্য করা হচ্ছে, এটাও একেবারেই ঠিক নয়। এই দুটো বিষয়টির মধ্যে একটি সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। অর্থাৎ অন্য দেশের মানুষ অত্যাচারিত হচ্ছেন, তাকে যে সুবিধেগুলো দেওয়া উচিত, যেটা ইউরোপের বিভিন্ন দেশ দেয়, সুইডেন দেয়, ডেনমার্ক দেয়, আপনি যদি খবর নেন, বা ইউরোপের অন্যান্য দেশও দেয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদী ঢুকছে, সেটা কিন্তু আলাদা। ফলে এই দু জায়গায় রাষ্ট্রকে তার সঠিক দায়িত্ব নিতে হবে। বেশ, সংখ্যালঘু ভোট তৃণমূলের সঙ্গে থাকবে এবার, নাকি স্প্লিট হওয়ার চান্সেস আছে? দেখুন, অন্তত যে একটা ঘটনা শোনা যাচ্ছে, যে এই যে মুর্শিদাবাদের যে নির্বাচনটা নিয়ে, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের একটা সম্ভাবনা আছে। এই আলোচনাটা যখনই হচ্ছে, সেই আলোচনার অনুসিদ্ধান্ত, করলারি যাকে আমরা বলি, সেই আলোচনাটা যদি মানুষ সত্যি বলে মনে করেন, তার মানে তো সেইখানে নিশ্চয়ই কিছু সংখ্যালঘু মানুষ মোহাম্মদ সেলিমকে ভোট না দিলে তার তো মানে লড়াইতে আসারই জায়গা নেই। ফলে সেইটা যদি একটা আলোচনার ক্ষেত্র হয়, তাহলে দক্ষিণবঙ্গের দিকে দেখতে হবে যে সেই একই ঘটনা অন্যান্য আসনগুলিতে ঘটছে কিনা। এবং আইএসএফ এর সঙ্গে বামপন্থীদের জোট না হওয়া, এই বিষয়টিও বেশ অদ্ভুত একটি রাজনৈতিক ভাবনা। অর্থাৎ যে সিপিআইএম আইএসএফ এর সঙ্গে একটা যোগাযোগ করে 2021-এর নির্বাচনে তাদের সামনে ব্রিগেডের মঞ্চ ছেড়ে দিল, অধীর বাবুকে সরিয়ে দিল, সেই আইএসএফ কিন্তু একেবারে নির্বাচনের আগে দাঁড়িয়ে তাদের সঙ্গে যে যোগাযোগের জায়গাটা, সমন্বয় সাধনটা, সেটা হলো না। অর্থাৎ আমি যেটা বলবো, যে রাজনীতির ভাবনাটা যখনই সংখ্যালঘু সংখ্যাগুরুর হয়ে যায়, তখনই রুটি কাপড়া মোকান, বিজলি সড়ক পানি, এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো হারিয়ে যায়। শিক্ষা স্বাস্থ্য, তার আলোচনাগুলো হারিয়ে যায়। তখন বড় হয়ে ওঠে আইএসএফ এর কথা, যেখানে কিন্তু সত্যিকারের সমাজের কথা, সাধারণ মানুষের কথা, সেই জায়গার বাইরে বেরিয়ে হয়তো রাজনৈতিক উদ্দেশ্য সাধন এবং ভোট কাটাকুটির অঙ্কটা বেশি হয়ে যায়। আমার মনে হয় যেটা রাজনীতিতে প্রভাব না ফেললেই সবচেয়ে ভালো হতো। ওকে, সোমেনবাবু, একদম সব শেষে যেটা জিজ্ঞেস করবো, একদম ওপেন, সরাসরি সঠিক উত্তর আমরা চাইবো আপনার থেকে। দিল্লিতে প্রত্যাবর্তন না পরিবর্তন, কি দেখছেন? দেখুন, এখনো অবধি যা তথ্য আছে, বিজেপি যে 303টি আসন পেয়েছিল আগের বার, তার মধ্যে অনেকগুলো জায়গা আছে যেখানে তারা প্রায় সবকটি আসনই পেয়েছিল। মানে এই জায়গাটি কিন্তু সেই জায়গায় তারা আসন বাড়াতে পারবে না। এবার দাক্ষিণাত্যে তাদের যদি আসন বাড়াতে হয়,
তাহলে সেখানে কিন্তু তেলেঙ্গানার যে ফলাফল সেটা তাদের পক্ষে খুব পজিটিভ নয়। কেরালায় তারা খুব বেশি আসন পাবেন না, অন্ধ্রপ্রদেশে তাদের জোট কিন্তু ভালো আসন পাবে। আমার মনে হয় না তামিলনাড়ু যে ধরনের তথ্য আসছে তাতে নরেন্দ্র মোদী অনেকবার গেছেন, কি ধরনের ঘটনা ঘটবে সেটা এই মুহূর্তে আমরা জানি না। ফলে দাক্ষিণাত্যের ক্ষেত্রে বিজেপি প্রচুর আসন পেয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর হবে। কর্ণাটকের দিকেও নজর রাখা জরুরি। অন্যদিকে আপনি যদি বিজেপির যে স্ট্রং হোল্ড যেগুলো দেখেন, তার মধ্যে যদি আপনি মহারাষ্ট্রের কথা ভাবেন, মহারাষ্ট্র কিন্তু একেবারে গুলিয়ে গেছে। অর্থাৎ কোন জোট, কে কার দল ভেঙে কোন দলে গেছেন, এবং আবার সেই ওয়াশিং মেশিন তত্ত্ব বারবার উঠে আসছে। একই রকম ভাবে হরিয়ানা বা রাজস্থানে, যেখানে প্রায় সব আসন বা বোধহয় সবকটি আসনই তারা আগের নির্বাচনে পেয়েছিলেন, সেই জায়গাটিও কি খুব একটা পরিষ্কার নয়। অন্যদিকে পূর্বে তারা যদি কিছুটা গেইন করতে পারেন, বিহারে যদি তারা কিছু লুজ করেন, ফলে মোটের ওপর বিজেপির যে 400 পাওয়ার যে প্রচার দিয়ে শুরু হয়েছিল, সেই জায়গাটি আমার পক্ষে মনে হয় যে বাস্তবিকভাবে তার প্রবাবিলিটি, দেখুন এটা একটা ডিস্ট্রিবিউশন, আপনি এক্স অ্যাক্সিসে লিখবেন বিজেপির আসন কটি, আর ওয়াই অ্যাক্সিসে তার করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো লিখবেন। আমার মনে হয় যে 400-400 গল্পগুলো ছিল, সেই প্রবাবিলিটি কম। তারা আগের বারে যে আসনগুলি পেয়েছেন সেটা ধরে রাখলেই তো তারা ক্ষমতায় থাকবেন। ফলে আমাদের নজর রাখতে হবে যে বিজেপি 300-র উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা একটা প্রশ্ন। আর দুই হচ্ছে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কি পাচ্ছে না, এটাও আর একটা প্রশ্ন। আমি আবার আপনাকে বলবো প্রশান্ত কিশোর বনাম যোগেন্দ্র যাদবের কথা। বেশ, সোহেমবাবু, আমাদের কিন্তু প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখেন ভোটের ভবিষ্যৎ, এবং তারা স্পেসিফিকভাবে আপনার মূল্যায়ন শুনতে চাইছেন। যে কিছু কয়েকটা আসন নিয়ে আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করবো, বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কি হতে যাচ্ছে, এবং ডায়মন্ড হারবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎবাবুকে প্রার্থী করা হলো, বেশ কিছুদিন পর কিন্তু তার নাম ঘোষণা করলো বিজেপি। তো আপনার মূল্যায়নের দিক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য একদম তরুণ মুখ এবং তরুণ নেতা বলা যায় তৃণমূলের, কি হতে পারে? দেখুন, তমলুকের যে 3 জন প্রার্থী আছেন তারা অত্যন্ত কর্মঠ, অত্যন্ত দায়িত্বশীল প্রার্থী। তার মধ্যে অভিজিৎ বাবুর ক্ষেত্রে তিনি কিন্তু অনেক বেশি একটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার যে রায়গুলো, এবং তার রায় তো শুধু শিক্ষা নিয়ে নয়, আপনি যদি কোর্টের রায়গুলো দেখেন একটু খুঁজে, তাহলে শ্রম আইন সংক্রান্ত তার অনেকগুলি রায় আছে যেগুলো একেবারে জনমুখী। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ বাবু যে সবকিছু রাজনৈতিক উদ্দেশ্য মেনে ভেবেই করেছিলেন এমনটা আমি মনে করি না। আমার মনে হয় তিনি তার মতন করে করেছেন। এবার নির্বাচনের মধ্যে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেয়া যারা তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী মানুষ, তারা হয়তো কিছুটা হতাশ হয়েছেন। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে দেবাংশু অত্যন্ত তরুণ প্রার্থী, অত্যন্ত কর্মঠ প্রার্থী, এবং সায়নও অত্যন্ত কর্মঠ, দায়িত্বশীল, এবং তারও প্রচুর পড়াশোনা। এরা সকলেই খুব উজ্জ্বল মুখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ফলে আমার কাছে 3 জনেই জিতেছেন, এবং 3 জনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকবেন। ওই অঞ্চলে যেটা ধরা হয়, গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুবাবু যখন তৃণমূল ছেড়ে চলে আসেন, তখন কিন্তু ওইখানে শুভেন্দুবাবুর মানে অধিকারী পরিবার, আবার সেখান থেকে পরিবারতন্ত্রে আমরা যাচ্ছি না, আপনার সময় কম, এবার সেই পরিবারের একটা প্রভাব আছে। সেই প্রভাবের কথা ভেবে বিজেপি অন্তত তাদের যে আসনগুলিকে তুলনামূলকভাবে সেফ সিট বলে মনে করছে, তার মধ্যে অভিজিৎ বাবুর আসনটি আছে। একই রকম ভাবে উল্টো দিকে ডায়মন্ড হারবার তৃণমূলের পক্ষে সম্ভবত সবচেয়ে সেফ সিট, এবং সেই কারণেই অভিষেক বাবু সেখান থেকে লড়াই করছেন, এবং তৃণমূল চাইবে তিনি জিতুন, এবং তার যে ভোটের ভাগ এবং ডায়মন্ড হারবারে যে ধরনের কাজকর্ম তারা করার চেষ্টা করেছেন, বিরোধীরা অবশ্যই বিরোধী কথা বলবেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের সেফ সিট। সুতরাং আমি এটাকে এইভাবে বলতে চাই যে বিজেপির যে কটি আসন আছে তার মধ্যে সবচেয়ে সুবিধার আসন তমলুক বলে বিজেপি মনে করছে, আর তৃণমূলের যে কটি আসন আছে তার মধ্যে সবচেয়ে সুবিধার আসন বলে তারা ডায়মন্ড হারবারই মনে করছেন। ভবিষ্যতে হয়তো কোনোদিন আমরা এই দুজনের লড়াই দেখতে পাবো, হয়তো আগামী বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দুজনে লড়াই করবেন, এমন ঘটনাও হতে পারে। সোহেমবাবু, গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে দমদম আসনে কিন্তু সেটিং হয়েছে বিজেপি এবং সিপিএম এর মধ্যে, অর্থাৎ লোকসভায় তিনি বলছেন, ওপেন জনসভা থেকে তিনি বলছেন যে লোকসভায় কিন্তু বিজেপির সিপিএমকে ভোট দেবে, বিধানসভায় সিপিএম বিজেপিকে ভোট দেবে, কি বলবেন? দেখুন, এখানে খুব পরিষ্কার প্রশ্ন। সুজন বাবু একেবারে স্পেসিফিক্যালি সিপিআইএম এর কলকাতার আশেপাশের সিটগুলোর কথা বলতে গেলে যাদবপুর, দক্ষিণ কলকাতা, দমদম এবং কাছাকাছির মধ্যে শ্রীরামপুর, এই জায়গায় সিপিএম এর প্রার্থীরা যে মাপের প্রচার করেছেন, এবং প্রার্থীদেরও যা গুণগত মান, তাদের যা বয়স, তাদের যা খাটার ক্ষমতা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী হিসেবে তারা অনবদ্য প্রার্থী। কে কোন দলকে সমর্থন করেন এটা তো বড় কথা না, কিন্তু দীপশিতা থেকে সায়রা হালিম দাঁড়িয়েছেন দক্ষিণ কলকাতায়, সুজন চক্রবর্তী দমদমে, সৃজন ভট্টাচার্য যাদবপুরে।
ফলে আমরা তো চাইবই যে এই ধরনের মানুষরা নির্বাচনে ভালো লড়াই দিন, যারা পড়াশোনা করছেন, যারা লোকসভায় গিয়ে মানুষের কথা বলতে পারবেন এবং বলতে চান বলে। দেখুন, একটি ব্যক্তি মানুষ কিরকম, তার চরিত্র কিরকম, সেই নিয়ে আলোচনা তো রাজনৈতিক বিশ্লেষণে আসে না। রাজনৈতিক বিশ্লেষণে আসে একটি মানুষ তিনি লোকসভায় জয়ী হলে কতটা ভালো ফল করতে পারবেন। সেই জায়গায় এই ধরনের যে মানুষ, বা যদি মীনাক্ষী মুখোপাধ্যায়কে, তাদের সিপিআইএম এর নিশ্চয়ই কিছু গভীর রণকৌশল আছে, সিপিআইএম এর কিন্তু সবকিছুই খুব গভীর হয়, এটা আপনি লক্ষ্য করে দেখবেন, সহজে বোঝা যায় না আর কি। তা মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হলেও মানুষ হয়তো খুবই খুশি হতেন, তাকে হয়তো তারা ধরে রাখছেন আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে, যেরকম বলছিলাম আগে আমরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই চারজনই প্রার্থী হিসেবে এতটাই গুরুত্বপূর্ণ যে এদের হেরে যাওয়াটা মোটেও আনন্দের কথা নয়। এবং তারা যদি সত্যিকারের ভালো লড়াই দেন, এবং সুজন চক্রবর্তীর ক্ষেত্রে মানে যাদবপুর, দমদম এইসব জায়গায়, বা শ্রীরামপুর বা দক্ষিণ কলকাতায় বামপন্থী প্রার্থীদের সমর্থনে যে ধরনের মিছিল বা জনসভা হচ্ছে, তারা তো আশা করবেনই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলের নেত্রী তিনি কিন্তু মনে হয় একটু বেশি গুরুত্বই দিয়ে দিলেন আর কি। অর্থাৎ আমার মনে হয় সুজনবাবু নিশ্চয়ই খুব খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে, কারণ এই বক্তব্য তো এই নির্বাচনের আগে এই ধরনের কথা আলোচিত হলে সেক্ষেত্রে বিরোধী প্রার্থীর সুবিধেই হয়। এখন সেটা আবার সিপিএম তৃণমূলের মধ্যে সাঁট আছে কিনা তা কিন্তু আমি বলতে পারবো। বেশ, পাশাপাশি জানতে চাইবো রাজনৈতিক ভূমিকম্প, প্রধানমন্ত্রী বলেছেন রাজনৈতিক ভূমিকম্প আগামী 6 মাস ধরে হবে। দেখুন, এটা খুব যুক্তিপূর্ণ কথা নয়, কারণ যতই পরিবারতন্ত্র পশ্চিমবঙ্গে থাক, ভারতবর্ষে থাক, দুঃখিত, সেখানে কিন্তু যে পরিবারের মানুষই হন তাকে নির্বাচনে জিতে আসতে হয়। তিনি হয়তো কিছু সুবিধে পান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর পরিবার, রাহুল গান্ধী যদি নির্বাচনে জিতে আসেন, আগেরবার তো উনি আমেথিতে হেরেছেন, ওনার পরিবারতন্ত্রের জন্য তো উনি আমেথিতে গতবার জিততে পারেননি। আর ভূমিকম্প হওয়াটা খুব ভালো কথা নয়, অল্প ঝড়টড় হলে ঠিক আছে, কিন্তু ভূমিকম্প প্রথমত ভূমিকম্প বোঝা যায় না চটজলদি, এবং ভারতের রাজনীতি যথেষ্ট স্টেবল আছে। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি জিতলে বা বিজেপি হারলে হঠাৎ করে ভূমিকম্প ঘটার কোনো কারণ নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো বহুদলীয় গণতন্ত্র বজায় থাকুক। এবং বিজেপিকে নিয়ে যে সবচেয়ে বড় প্রশ্নটা বিরোধীরা তুলছেন, যে আপনারা 400 আসন টাসন পেয়ে গেলে আবার আমাদের সংবিধান গণতন্ত্র গুলিয়ে যাবে না তো? আমাদের চাহিদা কিন্তু একটাই, সেটা হচ্ছে মানুষের ভোটে মানুষ জিতুন, সেখানে পেশি শক্তি অর্থশক্তি দিয়ে যেন নির্বাচন না হয়, যে কারণেই তো নির্বাচনী বন্ড নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে। এবং সেই জায়গায় সিপিএম অসম্ভব পরিচ্ছন্ন, তারা এখান থেকে টাকা নেয়নি, তার মানেই সিপিএম রামকৃষ্ণ মিশন হয়ে গেল না। তাদের 34 বছরের রাজত্বে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু মোটের ওপর এটা মানতেই হবে, আমরা কিন্তু একটা স্টেবল কান্ট্রি চাই। অর্থাৎ সব বিরোধী দল মুছে গেল, গিয়ে আমরা উত্তর কোরিয়া বা চীন হয়ে গেলাম, এটা কিন্তু ভারতের গণতন্ত্রের লক্ষণ নয়। সব বিরোধী দল মিলে বহুদলীয় গণতন্ত্র থাকুক, আমরা এই মডেলেই থাকতে চাই, আমরা রাষ্ট্রপতি মডেলে যেতে চাই না। যদি প্রশ্ন করেন এর চেয়ে ভালো কি চাই, আমরা বলবো মানুষের ভোটের শতাংশ দেখে চালু হোক সমানুপাতিক প্রতিনিধিত্বের সঙ্গে আর একটা করে হাউস থাকুক, যারা যে গণতন্ত্রই শেষ কথা, আপনি সেটাই বলতে চাইছেন, তাই তো? গণতন্ত্রই শেষ কথা, এবং সবচেয়ে মুশকিল হচ্ছে শাসক গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন, হয়ে তারপর গণতন্ত্রের কথা ভুলে যান। এই জায়গায় গণতন্ত্র হচ্ছে একেবারে কাঁচের ফুলদানি, যেটাকে খুব ভালো করে তোয়ালে মুড়ে রাখতে হয়। শাসকরা ভাঙার চেষ্টা করেন, আর জনসাধারণ তাদের যে এই যে ভোট দেওয়ার ক্ষমতা, গণতান্ত্রিক নির্বাচন, তার মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেন। ফলে সাধারণ মানুষের দায়িত্ব। রাইট, আমার শেষ প্রশ্ন, অধিকার গড় কি অধিকার গড়ই থাকবে সোহেলবাবু, কি মনে হচ্ছে? আমার মনে হয় আর তো কয়েকদিনই হয়ে গেল, হঠাৎ করে থাকবে না কয়েন টস করে বলার চেয়ে আমরা আর একটু অপেক্ষা করি। আমরা এমন একটা জিনিস চাই যাতে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ফল বেরোনোর পর সমস্ত রাজনৈতিক দল যেন খুশি হতে পারেন, সমস্ত রাজনৈতিক দলের যেন প্রতিনিধিত্ব থাকে, সরকার যেন সচেতন থাকে যে শক্তিশালী বিরোধী আছে। বিরোধী শূন্য রাজনীতি গণতন্ত্রের লক্ষণ নয়। ভারতবর্ষের মানুষও, পশ্চিমবঙ্গের মানুষও, এবং প্রতিটি বাড়ির মানুষ, প্রতিটি পাড়ার মানুষ, তারা চাইবেন তাদের নিজ নিজ ক্ষেত্রে যেন গণতন্ত্র বজায় থাকে। বেশ, অনেক ধন্যবাদ সোহেলবাবু, এবং আপনার থেকে একটা অ্যাসুরেন্স চাইবো যে পরের এপিসোডটা কিন্তু আপনাকে স্টুডিওতে এসে করতে হবে। অনেক ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করব। তবে আবার যেটা বললাম, যেমন ভোটের ভবিষ্যৎ চট করে বলা যায় না, সেরকম ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু বলা যায় না, ফলে এটুকু অনিশ্চয়তা থাক আপাতত। অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাদের এই অনুষ্ঠানে থাকবার জন্য। আপনাকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাইবো আপনারা আরও কমেন্ট করুন এবং আপনাদের রিয়াকশান জানান, কেমন লাগছে অনুষ্ঠান জানান, আপনাদের মতামত জানান, ওপিনিয়ন জানান, যাতে আমরা ভোটের ভবিষ্যতে একটা আভাস বিভিন্ন প্রসিদ্ধ রেপিউটেড রাজনৈতিক বিশ্লেষকদের আমাদের অনুষ্ঠানে আমরা এনে আপনাদের সামনে তুলে ধরছি তাদের ওপিনিয়ন কি হতে পারে, একটি আভাস তারা দেওয়ার চেষ্টা করছেন। এবং 4 তারিখ কি হতে পারে, কোন আবির উড়বে রাজ্যে এবং
দিল্লিতেই বা কি হতে যাচ্ছে তার একটা ওভারঅল পিকচার কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ভালো থাকবেন। ভোটের ভবিষ্যতের অন্য একটি পর্ব নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আপনারা অনুষ্ঠান দেখুন এবং আপনারা কমেন্ট জানান আরও একবার, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, এবং অন্যান্য সব অনুষ্ঠানের সঙ্গে আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।